আছে, রিডিং গুলো আছে, ওইগুলা রিডিং নিজে নিজের দায়িত্বে পড়ে নিবা। ওই প্রাণ শক্তির মতো বা আরো কি কি আছে ওইগুলা নিজে নিজে একটু পড়ে নিবা, ঠিক আছে? তো আমি জৈব যৌগ শ্রেণী বিভাগ থেকে পড়ানো শুরু করি, ঠিক আছে? বুঝছো কিনা? ওকে, তাহলে এবার দেখো জৈব যৌগ হচ্ছে কয় ধরনের। জৈব যৌগ হচ্ছে কার্বন এবং হাইড্রোকার্বনের যে জাতক গুলা ওইগুলাকে আমরা নর্মালি জৈব যৌগ বলি। কি বললাম? হাইড্রোকার্বন। আমার কথা টথা ঠিক মতো বোঝা যাচ্ছে তো নাকি? নাকি দেখো, হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের যে জাতক গুলা আছে ওইগুলাকে নর্মালি আমরা জৈব যৌগ বলি, ঠিক আছে? হাইড্রোকার্বন মানে কি, হাইড্রোজেন এবং কার্বনের যে যৌগগুলা ওইগুলাকে আমরা বলি হাইড্রোকার্বন, ঠিক আছে? হাইড্রোজেন এবং কার্বনের যে যৌগগুলা ওইগুলাকে আমরা কি বলি, হাইড্রোকার্বন বলি আর কি। হ্যাঁ, আর হাইড্রোকার্বনের জাতক মানে ওই সেখান থেকে হাইড্রোজেনকে সরায় অন্য যে কোনো কিছু বসাইলে, এগুলো আমরা আস্তে আস্তে পড়বো। তো দেখো, জৈব যৌগ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অ্যালিফ্যাটিক জৈব যৌগ আর একটা হচ্ছে অ্যারোমেটিক জৈব যৌগ। তো অ্যালিফ্যাটিক জৈব যৌগ আবার দুই প্রকার, একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল। তো মুক্ত শিকল জৈব যৌগ ধরো আমি লিখলাম এটা, এটা হচ্ছে আমার মুক্ত শিকল। কেন মুক্ত শিকল? দেখো, এটা এক মাথা, এটা আর একটা মাথা, এই দুই মাথা জোড়া লাগানো না। দুই মাথা যদি জোড়া লাগানো থাকতো সেটাকে আমরা বলতাম বদ্ধ শিকল। খেয়াল করে দেখো এখানে, এটা হচ্ছে বদ্ধ শিকল। দেখো ওই যে অ্যালিফ্যাটিক যৌগ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা কি, বদ্ধ শিকল। তো মুক্ত শিকল মানে দুই মাথা খোলা থাকবে, আর বদ্ধ শিকল মানে হচ্ছে দুই মাথা জোড়া লাগানো থাকবে। যেমন ওই যে এখানে খেয়াল করে দেখো, এখানে এই মাথা আর এই মাথা আলাদা করা, আর এখানে দুই মাথা কি একসাথে জোড়া লাগানো। বুঝা গেছে এটা? আবার মুক্ত শিকল আবার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে সরল আর একটা হচ্ছে শাখাযুক্ত। মুক্ত শিকল আবার কয় ধরনের হতে পারে? দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে সরল আর একটা হচ্ছে শাখাযুক্ত। সরল মানে হচ্ছে এরকম, এটা হচ্ছে সরল, আর এটা হচ্ছে শাখাযুক্ত। দেখো, এটা সরল, এই যে এরকম একটা, এটা হচ্ছে সরল আর এটা হচ্ছে শাখাযুক্ত। দেখো এটার সাথে কি আছে, শাখা আছে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস বলে নিই, যে আমি যদি যখন এই যে এরকম করে যদি লিখি, তার মানে এই আমরা জানি একটা কার্বনের হাত থাকে হচ্ছে চারটা, তাহলে এই কার্বনের আমি হাত দিছি একটা, বাকি আছে কয়টা হাত, আরো তিনটা হাত বাকি আছে না? তাহলে এই তিনটা হাতে কিছু নাই মানে তিনটা হাইড্রোজেন আছে। আমরা ধরে নিব তিনটা হাতে কিছু নাই মানে তিনটা কি আছে, হাইড্রোজেন আছে। বুঝা গেছে এটা? বুঝছো কিনা দেখো, অর্থাৎ কার্বনের যতগুলা হাত বাকি থাকবে ততগুলা হাতে আমরা কি দিয়ে নিব, ধরে নিব হাইড্রোজেন আছে। আমি যদি নাও লিখি তখনও তোমরা ধরে নিবা সেখানে হাইড্রোজেন আছে। ধরো আমি একটা লিখলাম এরকম, আর একটা লিখলাম এরকম। এখন বলো কোনটা শাখা যুক্ত আর কোনটা সরল শিকল? সরল শিকল, হ্যাঁ। বুঝছো সবাই এটা? উপরেরটা হচ্ছে আমার কি শিকল, সরল শিকল, আর নিচেরটা হচ্ছে শাখাযুক্ত শিকল। দুইটাই কিন্তু মুক্ত। কেন মুক্ত? দুইটার মাথা জোড়া লাগানো না। বুঝা গেছে এটা? ওকে, ওকে, আচ্ছা। তাহলে মুক্ত শিকল কয় ধরনের দেখলাম, একটা হচ্ছে তোমার সরল আর একটা হচ্ছে কি যুক্ত, শাখাযুক্ত। আবার অ্যালিফিটিক যৌগ আবার দুই ধরনের হতে পারে। অ্যালিফিটিক যৌগ আবার কি হতে পারে? অ্যালিফিটিক যৌগ বলতে মুক্ত শিকল আর বদ্ধ শিকল আবার দুই রকমের হতে পারে। দেখো, এই মুক্ত শিকল বদ্ধ শিকল আবার দুই রকমের হতে পারে। একটা হচ্ছে তোমার সম্পৃক্ত আর একটা হতে পারে অসম্পৃক্ত। কি বললাম? মুক্ত শিকল বদ্ধ শিকল আবার দুই রকমের হতে পারে, একটা হচ্ছে সম্পৃক্ত অ্যালিফ্যাটিক যৌগ, মানে এরকম হতে পারে সম্পৃক্ত মুক্ত শিকল। বুঝা গেছে?
সরি, উল্টা পাল্টা কি লিখতেছি। মুক্ত শিকল কয় ধরনের, আমি একটু উপরে লিখি দাও, বোর্ড ছোট, লিখতে ঝামেলা। তা আমরা কি দেখছিলাম, ফার্স্টে জৈব যৌগ দেখছিলাম হচ্ছে কয় ধরনের, দুই ধরনের। একটা হচ্ছে অ্যালিফেটিক জৈব যৌগ আর একটা হচ্ছে অ্যারোমেটিক জৈব যৌগ। অ্যালিফেটিক জৈব যৌগ কয় ধরনের দেখলাম, একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা কি বদ্ধ শিকল। সবাই বুঝতেছো তো নাকি? আচ্ছা দেখো, তাহলে আমরা দেখলাম একটা মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল। এখন আমাদের যে আলোচনা সেটা শুধু মুক্ত শিকল নিয়ে, বদ্ধ শিকলটা আমরা পরে যাচ্ছি। মুক্ত শিকল আবার দুই ধরনের পড়ছি। কয় ধরনের পড়ছি মুক্ত শিকল? একটা হচ্ছে সরল আর একটা কি শাখাযুক্ত, তাই না? আবার এই দুইটা আবার দুই রকমের হতে পারে। এই দুইটা মিলে আবার কয় রকমের হতে পারে, দুই ধরনের। একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। আবার বলি, দেখো এই জিনিসটা কি, যে সরল মুক্ত শিকল সম্পৃক্ত হতে পারে, সরল মুক্ত শিকল অসম্পৃক্ত হতে পারে। বুঝা গেছে? বা আলাদা করে লিখি, তাহলে আরো সুবিধা হবে তোমাদের বোঝার জন্য। এই সরল শিকল আবার দুই ধরনের আমরা বলতে পারি, সম্পৃক্ত, অসম্পৃক্ত। আবার শাখাটাকেও আমরা দুই রকমের বলতে পারি, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা কি, বুঝছো কি না? আমার খাতায় জায়গা নিচ্ছে না দেখে আমি আবারও বলি। ফার্স্টে কি করছি, জৈব যৌগ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অ্যালিফ্যাটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। আমরা ফার্স্টে অ্যালিফ্যাটিক পার্টটা নিয়ে কাজ করতেছি, অ্যারোমেটিক পরে করব। অ্যালিফ্যাটিক দুই ধরনের, একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল। তো আমরা বদ্ধ শিকল নিয়ে আলোচনা করতেছি না, আমরা আলোচনা করতেছি মুক্ত শিকল নিয়ে। মুক্ত শিকল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সরল, একটা হচ্ছে শাখা। সরল শিকল আবার দুই ধরনের, একটা হচ্ছে সম্পৃক্ত, অসম্পৃক্ত। আবার শাখা শিকলও দুই ধরনের, একটা সম্পৃক্ত আর অসম্পৃক্ত। তো সম্পৃক্ত মানে যদি কার্বন কার্বন একক বন্ধন থাকে, যে সকল অ্যালিফেটিক যৌগে কার্বন কার্বন একক বন্ধন থাকবে সেগুলাকে আমরা বলি সম্পৃক্ত। আর যে সকল অ্যালিফেটিক যৌগে কার্বন কার্বন কি থাকবে, দ্বিবন্ধন থাকবে বা ত্রিবন্ধন থাকবে, সেটাকে আমরা বলবো অসম্পৃক্ত। বুঝা গেছে এটা? তো সরলের মধ্যে দেখো, এখানে কি আছে, কার্বন কার্বন সব একক বন্ধন আছে। এই কার্বনের সাথে এই কার্বনের বন্ধন হচ্ছে একটা বন্ধন, এই কার্বনের সাথে এই কার্বনেরও কয়টা বন্ধন, একটা বন্ধন। তাহলে এটা হচ্ছে সম্পৃক্ত সরল সরল মুক্ত শিকল অ্যালিফেটিক যৌগ। এটার নাম কি, সম্পৃক্ত সরল মুক্ত অ্যালিফেটিক যৌগ। আবার যদি অসম্পৃক্ত লিখি তাহলে এরকম, আমি হাইড্রোজেন গিলা দিলাম না আর কি। তাহলে দেখো এটা একটা সরল শিকল না, এটার তো কোনো শাখা নাই, এটা কি সরল শিকল না? তো সরল শিকল এবং কোনো শাখা নাই, কিন্তু এখানে কার্বন কার্বন যেহেতু দ্বিবন্ধন আছে, নিচেরটাও চিন্তা করে দেখো, এটাও তোমার অসম্পৃক্ত, এটাও অসম্পৃক্ত। যেহেতু কোনো শাখা নাই সেহেতু হচ্ছে সরল। তো এটাকে আমরা কি বলবো, অসম্পৃক্ত সরল মুক্ত শিকল অ্যালিফেটিক যৌগ। হুম, বুঝা গেছে এটা? না বুঝলে বলো। আবার শাখার মধ্যেও আবার দুই রকমের হতে পারে। ওই যে শাখার মধ্যেও সম্পৃক্ত, যেমন এটা, এটা কি সম্পৃক্ত শাখা মুক্ত শিকল কি যৌগ, অ্যালিফেটিক যৌগ। আবারও বলি, এই যে যে হাতগুলাতে কিছু এ কার্বনের হাত দিছি একটা, বাকি আছে কয়টা, আরো তিনটা না? তিনটা হাতে কিছু নাই মানে হাইড্রোজেন আছে। এ কার্বনের হাত কয়টা, একটা আর একটা কয়টা, দুইটা। তার মানে আরো কয়টা হাত বাকি আছে, দুইটা হাত বাকি আছে। আচ্ছা, তিনটা, তিনটা গেল, একটা দুইটা তিনটা, একটা, একটা বাকি আছে। হ্যাঁ, তাহলে এটাকে আমরা কি বলবো, সম্পৃক্ত শাখা মুক্ত শিকল। আবার এটা যদি এরকম হয়, এটা কি হবে,
যেহেতু কার্বন কার্বন দ্বিবন্ধন আছে তার মানে অসম্পৃক্ত। যে কার্বন কার্বন যেহেতু কার্বন কার্বন দ্বিবন্ধন আছে তার মানে হচ্ছে অসম্পৃক্ত। আর যেহেতু শাখা আছে সেজন্য শাখা, আর যেহেতু দুই মাথা জোড়া লাগানো না সে কারণে এটাকে আমরা কি বলবো, মুক্ত শিকল। বুঝছো কিনা? এই বুঝছো সবাই? বাকিরা কোনো কথা বলে না। তো আমরা এবার হচ্ছে আমরা বদ্ধ শিকল নিয়ে আলোচনা করব। দেখো, আমরা অ্যালিফিটিকের ভাগ কয়টা দেখছিলাম? দুইটা ভাগের মধ্যে একটা ছিল হচ্ছে মুক্ত শিকল আর একটা কি ছিল, বদ্ধ শিকল। তো আমরা মুক্ত শিকল পড়ছি, এবার হচ্ছে আমরা বদ্ধ শিকল পড়ব। তো বদ্ধ শিকল যেমন ওই যে এটা একটা কি শিকল, এটা একটা কি বদ্ধ শিকল না? তো বদ্ধ শিকল আবার দুই ধরনের, একটা হচ্ছে সুসমচাকৃক আর একটা হচ্ছে বিষমচাকৃক। বদ্ধ শিকল কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে সুসমচাকৃক আর একটা হচ্ছে বিষমচাকৃক। কোনটা? সাইক্লোবিউটেন, এগুলো আমরা পড়বো আস্তে আস্তে, এগুলো আমরা পড়বো যখন শিখাবো নামকরণ তখন পারবা। বুঝা গেছে? এটাকে সাইক্লোবিউটেন বলে। চাকরিকের জন্য হচ্ছে সাইক্লো, আর যেহেতু চারটা কার্বন আছে সে হচ্ছে বিউট, আর যেহেতু আমার অ্যালকেন সে কারণে হচ্ছে এন, তার মানে হচ্ছে বিউটেন। বুঝা গেছে? চাকরিক যৌগের কারণে হচ্ছে সাইক্লো, চাকরিক যেহেতু সে কারণে হচ্ছে সাইক্লো, আর যেহেতু চারটা কার্বন আছে সেহেতু হচ্ছে বিউট, আর যেহেতু অ্যালকেন নামে শেষে এন যুক্ত হবে সেখানে নাম হচ্ছে সাইক্লোবিউটেন। বুঝছো কিনা? ওকে। তো আমরা অ্যালিফেটিক যৌগ দুই ধরনের, একটা হচ্ছে মুক্ত শিকল, বদ্ধ শিকল। তো আমরা আবার আরেকটা জিনিস মনে রাখবো, অ্যালিফেটিক যৌগেও তোমার বদ্ধ শিকল আছে, অ্যারোমেটিক যৌগেও বদ্ধ শিকল আছে। কি বললাম? অ্যালিফেটিক যৌগেও বদ্ধ শিকল আছে, অ্যারোমেটিক যৌগেও কি আছে, বদ্ধ শিকল আছে। এখন পার্থক্য করব কিভাবে? অ্যালিফেটিক যে যৌগগুলা বদ্ধ শিকল এখানে শুধুমাত্র একক বন্ধন থাকবে, আর অ্যারোমেটিক যে বদ্ধ শিকলগুলো আছে ওইগুলাতে মিনিমাম একটা দ্বিবন্ধন থাকবে। মিনিমাম একটা কি থাকবে, দ্বিবন্ধন। বুঝো নাই? আবার বলবো? না, কই, অ্যালিফেটিক যে বদ্ধ শিকল গুলো আছে, আমরা বদ্ধ শিকল অ্যালিফেটিকের জন্য আছে আবার অ্যারোমেটিকের জন্য আছে, আমরা পড়বো আস্তে আস্তে। বদ্ধ শিকল কার কার জন্য আছে? অ্যালিফেটিকের জন্য বদ্ধ শিকল আছে, অ্যারোমেটিকের জন্য বদ্ধ শিকল আছে। কথা বুঝতেছো? তো এখন কথা হচ্ছে আমি অ্যালিফেটিক বদ্ধ শিকল আর অ্যারোমেটিক বদ্ধ শিকল আলাদা করব কিভাবে। অ্যালিফেটিক বদ্ধ শিকলে সবগুলা বন্ধন একক বন্ধন থাকবে। অ্যালিফেটিক বদ্ধ শিকলে সবগুলা বন্ধন কি থাকবে, একক বন্ধন থাকবে। আর অ্যারোমেটিক বদ্ধ শিকলের মধ্যে মিনিমাম একটা দ্বিবন্ধন থাকবে। বুঝছো কিনা বলো? এই রাদিম বুঝছো? কথা কও না নাকি নেটের সমস্যা? ও আচ্ছা, আচ্ছা এখন আপাতত আচ্ছা দিয়ে দিই মনে। তাহলে এখন আমরা বদ্ধ শিকল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সুষমচাকৃক আর একটা হচ্ছে বিষমচাকৃক। সুষমচাকৃক হচ্ছে কার্বন যে বদ্ধ শিকলে কার্বন আর হাইড্রোজেন ছাড়া অন্য কোনো মৌল থাকবে না সেটাকে আমরা বলবো সুষমচাকৃক বদ্ধ শিকল। বুঝছো কিনা? যেমন ধরো এটা কি একটা বদ্ধ শিকল না? এই বদ্ধ শিকলের সবগুলা কি একক বন্ধন নাকি দ্বিবন্ধন?
সবগুলোই তো একক বন্ধন। যেহেতু সবগুলো একক বন্ধন সেহেতু এটা হচ্ছে অ্যালিফ্যাটিক বদ্ধ শিকল। বুঝা গেছে? যেহেতু কি সবগুলা একক বন্ধন সেহেতু এটা অ্যালিফ্যাটিক বদ্ধ শিকল। এরপরে সুষমচাক্রিক কেন? কারণ আমরা বলছিলাম যে সকল বদ্ধ শিকল যৌগে কার্বন আর হাইড্রোজেন ছাড়া অন্য কেউ থাকে না সেটাকে আমরা বলি সুষমচাক্রিক যৌগ। বুঝা গেছে? তাহলে যেহেতু এখানে কার্বন আর হাইড্রোজেন ছাড়া অন্য কেউ নাই সেহেতু এটা আমার সুষমচাক্রিক। আর এটা যেহেতু আমার এটা সুষমচাক্রিক বদ্ধ শিকল আর যেহেতু সবগুলা বন্ধন একক বন্ধন সেই জন্য সুষমচাক্রিক বদ্ধ শিকল অ্যালিফ্যাটিক যৌগ এটা। বুঝছো কিনা? ওকে, এরপরে এবার বিষমচাক্রিক দেখো। খেয়াল করো, এটা অ্যালিফ্যাটিক বদ্ধ শিকল নাকি অ্যারোমেটিক বদ্ধ শিকল? অ্যালিফ্যাটিক বদ্ধ শিকল। কেন? সবগুলো একক বন্ধন। এখন এটা সুষমচাক্রিক হতে হলে কার্বন আর হাইড্রোজেন ছাড়া অন্য কেউ থাকা যাবে না, তাই না? আর বিষমচাক্রিকের ক্ষেত্রে কার্বন হাইড্রোজেন ছাড়াও অন্য কেউ থাকবে। যেহেতু কার্বন হাইড্রোজেন ছাড়াও এখানে অক্সিজেন আছে সেই কারণে এটা হচ্ছে বিষমচাক্রিক। না বুঝলে বলো? এগুলো পড়বো, আস্তে আস্তে পড়বো, এখন জানার দরকার নেই। ঠিক আছে, নামকরণ শিখবো সব। বুঝছো এটা? এই কোনো কোশ্চেন থাকলে বলো। এবার আমরা অ্যারোমেটিকে চলে যাই। এই শোভন, বুঝছো? এবার আমরা অ্যারোমেটিকে যাই। দেখো, এতক্ষণ যা পড়ছি সবগুলা অ্যালিফ্যাটিক পড়ছি, এবার হচ্ছে অ্যারোমেটিক। অ্যারোমেটিক হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সুষমচাক্রিক আর একটা হচ্ছে বিষমচাক্রিক। অ্যারোমেটিক যৌগগুলা নরমালি বদ্ধ শিকল যৌগ। অ্যারোমেটিক যৌগগুলা কি যৌগ? বদ্ধ শিকল শিকল যৌগ। হুম, তো এটার মধ্যেও সুষমচাক্রিক আছে আর একটা হচ্ছে কি চাক্রিক? বিষমচাক্রিক। সুষমচাক্রিক মানে হচ্ছে যে সকল অ্যারোমেটিক যৌগে কার্বন কার্বন এক মানে কার্বন আর হাইড্রোজেন ছাড়া অন্য কেউ থাকবে না সেটাকে আমরা বলবো সুষমচাক্রিক অ্যারোমেটিক যৌগ। যেমন ধরো এটার কথাই চিন্তা করো, খেয়াল করো, এটা অ্যারোমেটিক যৌগ কেন? এটা কি যৌগ? অ্যারোমেটিক যৌগ, তাই না? কেন? কেন অ্যারোমেটিক? কেন অ্যারোমেটিক যৌগ? কারণ হচ্ছে আমরা বলছিলাম অ্যারোমেটিক যৌগ যা আছে সবগুলাই চাক্রিক যৌগ। অ্যারোমেটিক যৌগ যা আছে সবগুলাই চাক্রিক যৌগ। আবার আমরা অ্যালিফিটিক যৌগও কিন্তু চাক্রিক দেখছি। খেয়াল করো। হুম হুম, ধরো আমি দুইটা আলাদা আলাদা আঁকি। ঠিক আছে, দেখো দুইটাই কিন্তু এটাও একটা চাক্রিক যৌগ এটাও চাক্রিক যৌগ। এটা হচ্ছে অ্যালিফ্যাটিক চাক্রিক যৌগ আর এটা কি যৌগ? এটা অ্যালিফ্যাটিক কেন? কারণ এটা চাক্রিক হলেও দ্বিবন্ধন নাই, কার্বন কার্বন দ্বিবন্ধন নাই। কার্বন কার্বন একক বন্ধন থাকলে সেটাকে আমরা অ্যালিফ্যাটিক চাক্রিক যৌগ বলবো। আর কার্বন কার্বন যদি দ্বিবন্ধন থাকে, মিনিমাম একটা থাকলেই হয়, একটা থাকলেই হয়, তো এরকম যদি থাকে সেটাকে আমরা বলবো অ্যালিফ্যাটিক অ্যারোমেটিক যৌগ। তো এখন অ্যারোমেটিক যৌগ তো নরমালি চাক্রিক যৌগ। তো এই চাক্রিক যৌগ আবার আমরা জানি সুষম আর একটা হচ্ছে বিষম। সুষম মানে কার্বন আর হাইড্রোজেন ছাড়া
যে অ্যারোমেটিক যৌগে কার্বন আর হাইড্রোজেন ছাড়া অন্য কেউ নাই, যে অ্যারোমেটিক যৌগে কার্বন আর হাইড্রোজেন ছাড়া অন্য কেউ নাই, ওই অ্যারোমেটিক যৌগকে আমরা সুষম চাকরিক অ্যারোমেটিক যৌগ বলবো। বুঝা গেছে? আর বিষম চাকরিক মানে দেখো, দেখো এটা এটা একটা চাকরিক যৌগ। চাকরিক যৌগ তো অ্যালিফেটিক হতে পারে, অ্যারোমেটিক হতে পারে, কিন্তু এটা অ্যারোমেটিক যৌগ কারণ কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। এখন কার্বন আর হাইড্রোজেন ছাড়াও যেহেতু অক্সিজেন আছে, সেই কারণে এটা কি চাকরিক? বিষম চাকরিক। বুঝছো কিনা এটা? আছে, অন্য অনেক কিছুই আছে, অনেক কিছুই আছে। আমি একটা দিছি আর কি, একটা দিয়ে আঁকছি আর কি। বুঝছো? এবার বুঝছো কিনা সবাই? ওকে, দাঁড়াও। এটা কিন্তু একটা জৈব যৌগ। এটা কিন্তু একটা জৈব যৌগ, হ্যাঁ। দেখো এটা, নাম আমি বলতেছি, দাঁড়াও, তোমরাও পারবা। এই যে কয়টা কোণা আছে? একটা কোণা, দুইটা কোণা, তিনটা কোণা, চারটা কোণা, পাঁচটা কোণা, ছয়টা কোণা। তো এখানে যেহেতু ছয়টা কোণা আছে, তার মানে ছয়টা কোণাতে ছয়টা কার্বন আছে। বুঝা গেছে? হুম। তাহলে এই যে এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন। ওকে, এখন দেখো তো এই কার্বনের হাত কয়টা গেছে? একটা গেছে। বাকি আছে আর কয়টা? তিনটা। তিনটা আছে না বাকি হাত? তাহলে তিনটা হাতে আমার কি বসবে? তিনটা হাইড্রোজেন। এই কার্বনের হাত কয়টা গেল? দুইটা। বাকি আছে কয়টা? দুইটা। এই কার্বনের হাত গেল দুইটা, বাকি আছে দুইটা, তাই না? এরকম না? এটাকে একটু সুন্দর করে লিখি। ফার্স্টে CH3, তারপরে সিঙ্গেল বন্ড, তারপরে কত? CH2, তারপরে CH2, তারপরে CH2, তারপরে CH2, তারপরে কি CH3 না? হ্যাঁ, তাহলে এটা যে কথা, এটা একই কথা। বুঝা গেছে এটা? বুঝছো কিনা এটা? হুম। ওকে, এরপরে দেখো, এগুলোকে বলে বন্ড লাইন। ঠিক আছে? যদি এরকম থাকে, এরকম থাকলে খেয়াল করো, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে। তাহলে এটা কি চাকরিক যৌগ না? কি যৌগ? চাকরিক যৌগ, তাই না? এরকম, তাই না? তো বাকি আছে হাত কয়টা? দুইটা। তার বাকি আছে দুইটা, তার বাকি আছে দুইটা, দুইটা। এরকম না? তাহলে এটা অ্যালিফেটিক নাকি অ্যারোমেটিক চাকরিক যৌগ? এটা কি অ্যালিফেটিক যৌগ? কেন অ্যালিফেটিক? কেন? এখন এটা কি সুষম চাকরিক নাকি বিষম চাকরিক? কেন? হ্যাঁ, এটাই ঠিক আছে। বুঝছো কিনা এটা? হুম। তাহলে এবার একটু বলো তোমরা, এটা কি হবে?
এটা কি চাকরি, এটা কি যৌগ? হ্যাঁ, বিষম চাকরি কি যৌগ? অ্যারোমেটিক যৌগ। কেন বিষম চাকরি? কেন? কারণ হচ্ছে কার্বন আর হাইড্রোজেন, না, অ্যারোমেটিক যৌগ কারণ হচ্ছে দ্বিবন্ধন আছে, তাই না? আর এই জন্য এটা হচ্ছে কি চাকরি? বিষম চাকরি, তাই না? হুম, ওকে। এরপরে ধরো এটা কি? এটা হচ্ছে বেনজিন, না? কি বেনজিন কিভাবে? দেখো, এরকম, তাই না? বুঝছো এটা? এবার দেখো জৈব যৌগের প্রকৃতিতে অজৈব যৌগের সংখ্যা মাত্র হচ্ছে 1,00,000। কি বললাম? প্রকৃতিতে অজৈব যৌগের সংখ্যা 1,00,000-এর কাছাকাছি, কিন্তু জৈব যৌগের সংখ্যা প্রায় 80 লক্ষ। বোঝা গেছে? তার মানে জৈব যৌগের সংখ্যা অনেক বেশি। কথা হচ্ছে জৈব যৌগের সংখ্যা অনেক বেশি কেন? জৈব যৌগের সংখ্যা অত্যধিক কেন? কি বললাম? নর্মালি মানে অজৈব যৌগের সংখ্যা হচ্ছে, যেখানে 1,00,000, সেখানে জৈব যৌগের সংখ্যা প্রায় হচ্ছে 80 লক্ষ বা 81 লক্ষ, তাই না? তো এখন আমরা জৈব যৌগের সংখ্যাধিক্যের কারণ দেখব, কেন জৈব যৌগ বেশি। এক নাম্বার যেটা, সেটা হচ্ছে ক্যাটিনেশন। এক নাম্বার ধর্ম যেটা, সেটা হচ্ছে ক্যাটিনেশন। ক্যাটিনেশন বলতে আমরা কি বুঝি? দেখো, পৃথিবীর অন্য কোনো যৌগ, খেয়াল করো, একটা কার্বন তার চারপাশে কয়টা কার্বনের সাথে যুক্ত হইতে পারে? চারটা। চারটা কার্বনের সাথে যুক্ত হইতে পারে, তাই না? পৃথিবীতে কি এমন কোনো যৌগ পাওয়া, মানে মৌল পাওয়া সম্ভব যে মৌলের চারপাশে আরো চারটা মৌল যুক্ত হওয়া সম্ভব? এটা সম্ভব না। কার্বন কি করতে পারে? একটা কার্বন আরেকটা কার্বনের সাথে যুক্ত হয়ে অনেক বড় কি করতে পারে? শিকল তৈরি করতে পারে, যেটা অন্য কোনো যৌগ কি, অন্য কোনো মৌল কি করে না, পারে না। বুঝা গেছে? বুঝা গেছে? কার্বন, একমাত্র কার্বনই কি পারে এরকম বড় বড় কি করতে পারে? চেন তৈরি করতে পারে, তাই না? অন্য কোনো যৌগ তো তৈরি করতে পারে না, পারে কি? তুমি সোডিয়াম দিয়ে কি এটা পারবা? সোডিয়ামের চেন বানাইতে পারো? কারণ সে তো, কার্বন হচ্ছে কি করতে পারে? একাধিক যোজনী দেখাইতে পারে, মানে কার্বনের যোজনী 4 আছে, সে 4টা, এইটাই তো তার ধর্ম আর কি। যে সালফারের যোজনী 6, ঠিক আছে, কিন্তু পারবে না। এটা হচ্ছে তার একমাত্র ধর্ম আর কি, পরীক্ষালব্ধ ফলাফল। এটা কিন্তু কোনো ব্যাখ্যা নাই, সেটা হচ্ছে পরীক্ষালব্ধ ফলাফল, এটা হচ্ছে তার একটা ধর্ম। বুঝে গেছে? এটা তার একটা কি ধর্ম। ধর্মের তো কোনো ইয়া নাই, ধর্মের কি কোনো লজিক আছে? লজিক নেই, ঠিক আছে? ধর্ম হচ্ছে মন থেকে বিশ্বাস করে নিতে হবে, সংজ্ঞারও কি নাই, কোনো লজিক নেই। এটা তো জানো নাকি, সংজ্ঞার যে লজিক নেই? সংজ্ঞারে সত্য ধরে নিয়ে কি করতে হয়? লজিক উপস্থাপন করতে হয়। এটা জানতা নাকি? দেখো, তাহলে ক্যাটিনেশন মানে কি? চেন, চেন গঠন করার ধর্ম।
কার্বনই এরকম বড় বড় চেইন গঠন করতে পারে না, পারে যা অন্য কোনো মৌল কি করে না, পারে না। পারে? এটা একটা গেল। 2 নাম্বার কথা হচ্ছে বন্ধন প্রকৃতি। কার্বন কার্বন একক বন্ধনও হয়, কার্বন কার্বন দ্বিবন্ধনও হয়, কার্বন কার্বন কি হয়, ত্রিবন্ধনও হয়। কিন্তু অন্য যৌগের ক্ষেত্রে এরকম, অন্য কোনো মৌলের ক্ষেত্রে এরকম সম্ভব না। সম্ভব? সম্ভব না তো। একক বন্ধন সম্ভব, কিন্তু দ্বিবন্ধন ত্রিবন্ধন এগুলা সম্ভব না। বুঝা গেছে? ওকে। তারপরে সংকরণ। সংকরণ তো জানোই। সংকরণ কি আছে? কার্বনের কয় ধরনের সংকরণ হয় কার্বনের? 3 ধরনের। কয় ধরনের সংকরণ হয় কার্বনের? sp3 সংকরণ হয়, sp2 সংকরণ হয়, এগুলো মনে হয় খেয়ে ফেলছো। একটা হচ্ছে sp সংকরণ হয়। কার্বন কার্বন যদি একক বন্ধন থাকে তাহলে হচ্ছে sp3 সংকরণ। কার্বন কার্বন যদি দ্বিবন্ধন থাকে সেটা হচ্ছে sp2 সংকরণ। কার্বন কার্বন যদি ত্রিবন্ধন থাকে সেটা হচ্ছে sp সংকরণ। ঠিক আছে? তারপরে কি করতে পারে? সমানতা দেখাইতে পারে। কার্বন কি করতে পারে? কার্বনের জৈব যৌগগুলা সমানতা দেখাতে পারে। সমানতা মানে কি? আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত কি? হলো কি বুঝলাম। আচ্ছা, এখন আমার নেটেই ঝামেলা দেখা দিছিল। এখন ঠিকঠাক আছে? হ্যালো? নেটে মনে হয় ঝামেলা। আচ্ছা, ঠিক হইলে বইলো। আমার নেটে মনে হয় একটু সমস্যা দেখা দিছিল। এখন ঠিক আছে। এখন ঠিকঠাক আছে সব? আচ্ছা, দেখো তাহলে সমানতা কাকে বলে? যে আমরা আণবিক সংকেত সেম কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, এগুলো 19 পড়ছি না? যে আণবিক সংকেত সেম, এরকম সমানতাও সম্ভব যে আণবিক সংকেতও সেম, গাঠনিক সংকেতও সেম, সেক্ষেত্রেও তারা সমানও হয়। এগুলো আমরা পড়বো পরে। আমরা 19 যেটা পড়ছিলাম সেটা কি বললাম? যে আণবিক সংকেত সেম কিন্তু গাঠনিক সংকেত যদি ভিন্ন হয় সেটাকে আমরা কি বলতাম? পরস্পরের সমাণু। কিন্তু আমরা এরকম সমাণুও দেখব যে সমাণুগুলার আণবিক সংকেতও সেম, গাঠনিক সংকেতও সেম, তবুও তারা পরস্পরের সমাণু, যেগুলাকে আমরা বলি স্টেরিও সমাণু। এগুলো আমরা পরে পড়বো আর কি। হ্যাঁ, ওকে। এরপরে দেখো, এবার হচ্ছে সমগোত্রীয় শ্রেণী কাকে বলে? সমগোত্রীয় শ্রেণীর হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে
একই কার্যকরীমূলক থাকবে। কার্যকরীমূলক তো আমরা জানি যে অ্যালকেনের ক্ষেত্রে একক বন্ধন হচ্ছে কার্যকরীমূলক। কার্যকরীমূলক কাকে বলে? যে মূলক কোনো একটা যৌগের ভৌত এবং রাসায়নিক ধর্ম নির্ধারণ করে, বা কোনো একটা যৌগ কোন বিক্রিয়া দিবে বা কোন বিক্রিয়া দিবে না, এই জিনিসগুলা যে মূলকটা নির্ধারণ করে সেটাকে আমরা কি বলি? কার্যকরীমূলক বলি, তাই না? কি বললাম? কার্যকরীমূলক হচ্ছে এমন একটা মূলক যে মূলকটা কোনো একটা যৌগ কোন বিক্রিয়া দিবে বা কোন বিক্রিয়া দিবে না, সে কোন ধরনের ভৌত ধর্ম দেখাবে বা সে কোন ধরনের রাসায়নিক ধর্ম দেখাবে, ওই জিনিসগুলা যে নির্ধারণ করে ওইটাকে আমরা বলি হচ্ছে কার্যকরীমূলক। অ্যালকোহলের ক্ষেত্রে কার্যকরীমূলক হচ্ছে OH, অ্যালডিহাইডের ক্ষেত্রে কার্যকরীমূলক হচ্ছে CHO, অ্যাসিডের ক্ষেত্রে কার্যকরীমূলক হচ্ছে কি COOH। তার মানে এই কার্যকরী মূলক দিয়ে কোন যৌগটা কি রকম সেটা আমরা ধারণা পাই। তাহলে যে সকল যৌগের শেষে OH আছে ওইগুলাকে আমরা কি বলবো? অ্যালকোহল বলবো। আর যত অ্যালকোহল আছে সবগুলা কি করবে? একটা সাধারণ ধর্ম দেখাবে। কি দেখাবে? সাধারণ ধর্ম দেখাবে। বুঝা গেছে এটা? সাধারণ ধর্ম মানে হচ্ছে সচরাচর ধরো আমরা মানুষ, মানুষ মানুষের মধ্যেও তো পার্থক্য আছে না? কিন্তু কিছু সাধারণ বৈশিষ্ট্য তো আছে। কিছু সাধারণ বৈশিষ্ট্য কি? মানুষ হচ্ছে পা দিয়ে হাঁটে, হাত দিয়ে হচ্ছে ভাত খায়, লিখে, অথবা হচ্ছে তোমার চোখ থাকবে, নাক থাকবে, এগুলো হচ্ছে মানুষের কি বৈশিষ্ট্য? কমন বৈশিষ্ট্য। আনকমন জিনিস তো অবশ্যই থাকবে, যে ধরো এটাও একটা অ্যালকোহল, এটাও একটা অ্যালকোহল, দুইটাই অ্যালকোহল। তার মানে দুইটার কিছু কমন বৈশিষ্ট্য থাকবে, এমন না যে দুইটার সবগুলা বৈশিষ্ট্যই সেম হবে, তাই না? যেমন আমরা দুইজন মানুষের সবগুলা বৈশিষ্ট্য জীবনেও তো সেম হবে না, ম্যাক্সিমাম বৈশিষ্ট্যই কি হবে? মিলবে। বুঝা গেছে? সাধারণ বৈশিষ্ট্য বলতে আমরা ওই বৈশিষ্ট্যগুলোর কথা বলবো যে বৈশিষ্ট্যগুলো এই দুইটার মধ্যে কি থাকবে? কমন থাকবে। বুঝা গেছে এটা? বুঝছো কিনা? তাহলে সমগোত্রীয় শ্রেণী আমরা কাকে বলবো? যদি একটা একই কার্যকরীমূলক থাকে। দেখো এটা এবং এটার মধ্যে কি একই কার্যকরীমূলক না? এখানেও কার্যকরীমূলক OH, এখানেও কার্যকরীমূলক কি OH। তার মানে একই কার্যকরীমূলক আছে, তাহলে তারা সমগোত্রীয় শ্রেণীর হবে। তারপরে হচ্ছে পাশাপাশি দুইটা যৌগের মধ্যে একটা CH2 মূলকের পার্থক্য থাকবে। যেমন দেখো এটা হচ্ছে 1 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল, এটা কত কার্বন বিশিষ্ট অ্যালকোহল? 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। তাহলে এই দুইটা কি পাশাপাশি অ্যালকোহল না? এই দুইটা কি পাশাপাশি অ্যালকোহল না? বোঝো নাই? ধরো আমরা যদি রোল নাম্বার করি 1 2 3 এরকম রোল নাম্বার করি, তাহলে 1 এর পাশে কি আছে? 2 না? 2 এর পাশে আছে কত? 3। ঠিক তেমনি 1 কার্বন বিশিষ্ট অ্যালকোহলের পরে কি থাকবে? 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। তাহলে এই দুইটা অ্যালকোহলকে আমরা বলবো পাশাপাশি কার্যকরীমূলক বিশিষ্ট দুইটা যৌগ। বুঝা গেছে? তো এই পাশাপাশি কার্যকরীমূলক বিশিষ্ট দুইটা যৌগের মধ্যে এটার মধ্যে CH3 আছে, এটার মধ্যেও CH3 আছে, এটার মধ্যে OH আছে, এটার মধ্যে OH আছে, শুধু একটা পার্থক্য কি? CH2 মূলকের না? তাইলে 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে পাশাপাশি দুইটা সমগোত্রীয় যৌগের মধ্যে একটা CH2 মূলকের পার্থক্য থাকবে। বুঝা গেছে? না বুঝতে বলো। ধরো যেমন আরো যদি বুঝে, এটা একটা 3 কার্বন বিশিষ্ট অ্যাসিড আর এটা কত? 4 কার্বন বিশিষ্ট অ্যাসিড, তাই না? এটা হচ্ছে আমার 3 কার্বন বিশিষ্ট অ্যাসিড, এটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অ্যাসিড। তাহলে এই দুইটা অ্যাসিড কি পাশাপাশি অ্যাসিড না? তাহলে এই পাশাপাশি দুইটা অ্যাসিডের মধ্যে দেখো সবই মিল আছে,
এখানে এটা আছে, এটা আছে, এখানে এটা আছে, এটা আছে, শুধু একটা পার্থক্য কি CH2 মূলকের না? তাইলে সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্যগুলো কি? 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমার একই কার্যকরী মূলক থাকবে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পাশাপাশি দুইটা যৌগের মধ্যে একটা CH2 মূলকের পার্থক্য থাকবে। আর এই CH2 মূলকটাকে আমরা বলি মিথিলিন মূলক। এই CH2 মূলকটাকে কি বলি? মিথিলিন মূলক। মিথিলিন মূলক। 3 নম্বর বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে একটা সাধারণ প্রস্তুত প্রণালী থাকবে। ধরো যে অ্যালকোহল গুলো আছে সবগুলো অ্যালকোহল, ধরো 1 কার্বন বিশিষ্ট অ্যালকোহল হোক, 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল হোক বা 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল হোক, যাই হোক না কেন, সবগুলোকে একটা কমন বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন করা যাবে। বোঝা গেছে? 1 কার্বন বিশিষ্ট অ্যালকোহল যে বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন করা যাবে, 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহলকে ওই একই বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন করা যাবে। বোঝা গেছে? অথবা আমরা অ্যাসিডের কথা যদি বলি, যে 1 কার্বন বিশিষ্ট অ্যাসিডকে আমরা যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি করব, 2 নাম্বার 2 কার্বন বিশিষ্ট অ্যাসিডকে ওই একই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন করতে পারবো। মানে একটা কমন প্রস্তুত প্রণালী থাকবে, যে প্রস্তুত প্রণালী দিয়ে সব রকমের অ্যাসিড তৈরি করা যাবে অথবা সব রকমের অ্যালকোহল তৈরি করা যাবে। বুঝছো কিনা দেখো। সাধারণ প্রস্তুত প্রণালী বলতে আমরা কি বুঝবো? এমন একটা প্রস্তুত প্রণালী যে প্রস্তুত প্রণালী দিয়ে ধরো অ্যালকোহল, যত প্রকারের অ্যালকোহল আছে ওই প্রস্তুত প্রণালী দিয়ে তৈরি করতে পারবো। বুঝা গেছে? ধরো আমরা সাধারণ, বুঝো নাই নাকি? কেউ না বুঝলে বলো। বুঝো নাই কেউ? সাধারণ প্রস্তুত প্রণালী মানে হচ্ছে এমন একটা প্রস্তুত প্রণালী যে প্রস্তুত প্রণালী দিয়ে যত প্রকার অ্যালকোহল আছে সব প্রকার অ্যালকোহল ওই একই বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা যাবে। মানে সাধারণ প্রস্তুত প্রণালী হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় তুমি যত প্রকারের অ্যালকোহল আছে সব প্রকারের অ্যালকোহল তৈরি করতে পারবা। তুমি ইচ্ছা করলে ওই বিক্রিয়া দিয়ে 1 কার্বন, ধরো তোমাকে উদাহরণ হিসেবে যদি বলি, ধরো অ্যালকোহলের সাথে, ধরো আমরা অ্যালকেনের সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দেই, তাহলে ধরো অ্যালকোহল উৎপন্ন হয়েছে। একটা বিক্রিয়া আমি ধরো তোমাদের বোঝার সুবিধার জন্য অ্যালকেন লিখলাম প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড লিখলাম, উৎপন্ন হচ্ছে অ্যালকোহল। তাহলে যত পৃথিবীতে যত প্রকারের অ্যালকোহল আছে সব প্রকারের অ্যালকোহল আমি এই বিক্রিয়ার মাধ্যমে তৈরি করতে পারবো। বুঝা গেছে? বুঝো না? মানে তুমি যদি 1 কার্বন বিশিষ্ট অ্যালকোহল তৈরি করতে চাও তাহলে এখানে 1 কার্বন বিশিষ্ট অ্যালকেন দিবা, 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল তৈরি করতে চাইলে এখানে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন দিবা, 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল তৈরি করতে চাইলে 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন দিবা। তার মানে এই বিক্রিয়ার মাধ্যমে যত অ্যালকোহল আছে সব তৈরি করতে পারবা। বুঝছো কিনা? এখনো বুঝো নাই? এই বাকিরা কথা বলে না, বুঝে নাই নাকি? বুঝো নাই? হ্যাঁ, বুঝো নাই? এরপর হচ্ছে ধর্মের ক্রমবিকাশ। ধর্মের ক্রমবিকাশ মানে আস্তে আস্তে ধর্মটা চেঞ্জ হবে, একেবারে হঠাৎ করে ধর্ম চেঞ্জ হয়ে যাবে না। 1 কার্বন বিশিষ্ট অ্যালকোহল থেকে 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহলের ধর্ম অল্প একটু চেঞ্জ হবে, 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল থেকে 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহলের ধর্ম অল্প একটু চেঞ্জ হবে। এরকম না যে 1 কার্বন বিশিষ্ট অ্যালকোহল থেকে 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহলের ধর্ম বিশাল ডিফারেন্স থাকবে, এরকম হবে না। অল্প অল্প একটু ডিফারেন্স হবে বা ধর্মটা আস্তে আস্তে চেঞ্জ হবে, একেবারে তাড়াতাড়ি চেঞ্জ হবে না। বুঝছো কিনা দেখো। বুঝো নাই? তাহলে কি কি বৈশিষ্ট্য আমরা পড়লাম? 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সমগোত্রীয় শ্রেণী হতে হলে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে একই কার্যকরী মূলক থাকা লাগবে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পাশাপাশি দুইটা সমগোত্রীয় যৌগের মধ্যে একটা CH2 মূলকের পার্থক্য থাকবে অথবা মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। 3 নাম্বার হচ্ছে
সব প্রকারের সমগোত্রীয় শ্রেণীর যৌগগুলাকে একটা সাধারণ বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা যাবে। যদি আমরা উদাহরণ হিসেবে অ্যালকোহলের কথা ধরি, এমন একটা বিক্রিয়া থাকবে বা এমন একটা প্রক্রিয়া থাকবে যে প্রক্রিয়ার মাধ্যমে আমি যত প্রকার অ্যালকোহল পৃথিবীতে আছে সব অ্যালকোহল তৈরি করতে পারবো। 4 নাম্বারটা হচ্ছে ধর্মের ক্রমবিকাশ। ধর্মগুলো আস্তে আস্তে চেঞ্জ হবে, হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে না। যে 1 কার্বন বিশিষ্ট অ্যালকোহল আর 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহলের মধ্যে ধর্মের আকাশ পাতাল তফাৎ থাকবে না, তফাৎ থাকবে খুব অল্প পরিমাণ। বুঝে গেছে? বুঝছো ভালো করে? লাস্টেরটা উদাহরণ ধরো গলনাঙ্ক স্ফুটনাঙ্কের কথাই ধরো। তো অ্যালকোহলের ধরো 1 কার্বন বিশিষ্ট অ্যালকোহলের গলনাঙ্ক ধরো মাইনাসের 100 ডিগ্রি, তো 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহলের গলনাঙ্ক ধরো মাইনাসের 80 ডিগ্রি। দেখো তাপমাত্রার এত পার্থক্য নাই, খুব অল্প পরিমাণের পার্থক্য। বুঝা গেছে? অথবা আমরা এটা এভাবেও ব্যাখ্যা করতে পারি, এই যে অ্যাসিড ধর্মতা, অ্যালকোহলের অ্যাসিড ধর্মতা, এগুলো এখন বুঝবা না সেজন্য বলতেছি না আর কি। অ্যালকোহলের অ্যাসিড ধর্মতা যদি আমার 1 কার্বন থাকে, অ্যালকোহলের সাথে OH এর সাথে যদি 1 কার্বন থাকে এবং OH এর সাথে যদি 2 কার্বন থাকে, তো এই ক্ষেত্রে দেখা যায় 1 কার্বনের অ্যাসিড ধর্ম বেশি থাকে আর 2 কার্বনের অ্যাসিড ধর্ম তার থেকে একটু কম থাকে। বুঝা গেছে? এগুলা আস্তে আস্তে পড়লে বুঝবা আর কি। কি বললাম? যে ধরো 1 কার্বন থাকলে সেটাকে আমরা কি মিথানল বলি, মিথানল বলি না, মিথানল বলি না। ধরো এটা হচ্ছে আমার মিথানল, এটা হচ্ছে ধরো ইথানল, তাই না? তো এটার যে অম্লধর্মিতা, এটার অম্লধর্মী এটা থেকে একটু বেশি। আমরা 3টা লিখলাম ধরো, কেন বেশি সেগুলো পরে পড়াবো না, এখন পড়লে বুঝবাও না। তো ধরো আমি 3টা অ্যালকোহল লিখলাম, তো এই 3টার মধ্যে সবচেয়ে বেশি অম্লধর্ম হচ্ছে তার, এরপরে তার, এরপরে তার। তার দেখো তো অ্যাসিড ধর্মটা আস্তে আস্তে কমছে নাকি বেশি বেশি কমছে? এরকম তো হয় নাই যে এটার অম্ল ধর্মের পরে এটার অম্ল ধর্ম বেশি, এরকম কি হয়েছে? এটার অম্ল ধর্মের পরে এটার অম্ল ধর্ম, তারপরে এটার অম্ল ধর্ম, উল্টাপাল্টা কিন্তু হয় নাই। তার মানে ক্রম বিকাশ মানে আস্তে আস্তে কমবে অথবা আস্তে আস্তে বাড়বে। না বুঝলে বলো। ওকে, এবার হচ্ছে আমরা নামকরণে যে দেখো, এই বুঝছো কি না খায়রুল? আসো, বুঝছো কিছু নাকি না? আচ্ছা দেখো, তো আমরা নামকরণ করার আগে ফার্স্টে হচ্ছে আমার প্রধান শিকল কাকে বলে সেটা চিহ্নিত করা লাগবে। নামকরণ করার আগে ফার্স্টে আমাকে প্রধান শিকল কাকে বলে সেটা চিনা লাগবে। তো প্রধান শিকল হচ্ছে কার্বন কার্বনের শিকল হবে। কার শিকল হবে? কার্বন কার্বন শিকল। কার্বন কার্বন শিকল, এবং ওই শিকলে অবশ্যই সবচেয়ে বড় শিকল হওয়া লাগবে। জেরিন কি চলে গেছে নাকি? তোমার তো প্রত্যেক দিনই করে। আচ্ছা দেখো, আচ্ছা ফোনের নেট চালাও নাকি ওয়াইফাই চালাও? কি সিম? গ্রামীণ নিলে তো ঝামেলা হওয়ার কথা না, গ্রামীণ নিবা, তাহলে ঝামেলা হবে না। খেয়াল করো, তো প্রধান শিকলের শর্ত হচ্ছে 3টা। এই 3টা শর্ত যদি মানে তাহলে সেটা প্রধান শিকল হবে, যদি শর্ত না মানে তাহলে প্রধান শিকল হবে না। শর্তগুলা কি কি? 1 নাম্বার শর্ত হচ্ছে কার্বন কার্বন শিকল হওয়া লাগবে। 2 নাম্বার শিকল হচ্ছে সবচেয়ে বড় শিকলটা হওয়া লাগবে। 3 নাম্বার শর্ত হচ্ছে ওই শিকলে অবশ্যই কার্যকরী মূলক থাকা লাগবে। ওই শিকলে অবশ্যই কি থাকা লাগবে? কার্যকরী মূলক থাকা। দেখো আমরা খেয়াল করব,
খেয়াল করো, তাহলে এখানে কয়টা শিকল সম্ভব সেটা আগে দেখো। এটা একটা শিকল সম্ভব, সম্ভব না? আর একটা শিকল কিভাবে সম্ভব বলো? আর একটা শিকল এভাবে সম্ভব, এটা সম্ভব, তাই না? আর একটা শিকল কিভাবে সম্ভব? এই তিনটা শিকল সম্ভব না? দেখা যায় তো নাকি? তাহলে এখন দেখো, তিনটা শিকলে আমি হিসাব করি। আমি যে লালটার কথা চিন্তা করি, তাহলে কার্বন আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। আমি যদি ইয়াটার কথা চিন্তা করি, কালোটার কথা চিন্তা করি, তাহলে কয়টা হয়? এই যে এটার কথা চিন্তা করি, একটা, দুইটা, তিনটা, চারটা। এবার যদি আমি সবুজের কথা চিন্তা করি, এক, দুই, তিন, চার, পাঁচটা, তাই না? তাহলে তাহলে আমি কোনটাকে প্রধান শিকল ধরবো? অবশ্যই যেখানে আমার পাঁচটা কাজ। এখন কথা হচ্ছে, একটা শর্ত মানলে হবে না, অনেকগুলো শর্ত মানতে হবে। একটা শর্ত কি? কার্বন কার্বনের শিকল। তো আমি যে এখানে যে তিনটা শিকল নিছি, তিনটা শিকলই কি কার্বন কার্বনের শিকল, তাই না? কিন্তু পরে 2 নাম্বার শর্ত হচ্ছে সবচেয়ে বড় শিকল। তো তিনটা শিকলের মধ্যে দুইটা শিকল হচ্ছে 4টা কার্বন করে, আর একটা শিকলে কার্বন কয়টা? 5টা। 5টা, তাই না? তাহলে ওইটা নিব। এর পরবর্তী কাজ ছিল কার্যকরীমূলক। আমি যেটাকে প্রধান শিকল হিসেবে বেছে নিছি, ওইখানে অবশ্যই কি থাকা লাগবে? কার্যকরীমূলক থাকা। তো এখন কথা হচ্ছে, তো এটা তো সবগুলো একক বন্ধন, তো একক বন্ধন কার কার্যকরীমূলক? অ্যালকেনের না? এখানে যা আছে সবগুলাই কি একক বন্ধন, আর একক বন্ধন কার কার্যকরীমূলক? অ্যালকেনের কার্যকরীমূলক। তাহলে আমি যে 5 কার্বন বিশিষ্ট যে শিকলটা নিছি এটার মধ্যেও একক বন্ধন আছে, 4 কার্বন বিশিষ্ট যে শিকলটা নিছি এটার মধ্যেও একক বন্ধন আছে, আবার 4 কার্বন বিশিষ্ট যে শিকল নিছি ওইটার মধ্যে একক বন্ধন আছে। তার মানে আমি অবশ্যই সবচেয়ে বড় শিকলটাই নিব। বুঝো নাই? বুঝছো এটা? তো বুঝে থাকলে এবার এটা একটু আমাকে বলো, এখানে প্রধান শিকল কোনটা? হুম, এক্ষেত্রে প্রধান শিকল কোনটা? এটা? বাকিরা কি বলো? এখানে ডাবল বন্ডেরটা লইয়া কয়টা হয়? তাহলে এরকম একটা শিকল হওয়া সম্ভব? সম্ভব না? আর একটা কি সম্ভব? এরকম সম্ভব না? দেখা যায় তো নাকি? তাহলে আমরা বলছিলাম যে দ্বিবন্ধন কার, অ্যালকেনের একক নাকি অ্যালকিন? অ্যালকিন। তাহলে আমরা বলছিলাম আমরা এমন একটা শিকলকেই প্রধান শিকল হিসেবে নিব যে শিকলে কার্যকরীমূলক থাকবে, তাই না? তাহলে আমাকে এমন একটা শিকল নিতে হবে যেখানে আমার কার্যকরীমূলক থাকবে। যেহেতু এখানে কার্যকরীমূলক হচ্ছে নিবন্ধন, আমরা জানি একক বন্ধন আর দ্বিবন্ধন দুইটাই যদি একসাথে থাকে তাহলে দ্বিবন্ধনটাকে আমরা কার্যকরীমূলক দেখব। একটা চার্ট দেখবা, বইয়ের মধ্যে কার্যকরীমূলকের একটা চার্ট দেওয়া আছে। বইয়ের মধ্যে কি দেওয়া আছে? কার্যকরীমূলকের একটা চার্ট দেওয়া আছে। তো ওই চার্টে যার অবস্থান যত উপরে তাকে কার্যকরীমূলক ধরতে হবে। ধরো ওই চার্টের মধ্যে দেখবা দ্বিবন্ধনের অবস্থান একক বন্ধন থেকে উপরে। তাহলে কোন একটা যৌগে একই সাথে যদি দ্বিবন্ধন আর একক বন্ধন থাকে তাহলে যৌগের নামকরণ করব দ্বিবন্ধনের নাম অনুসারে। যৌগের নামকরণ তখন আমরা কার্যকরী মূলকটা ধরবো হচ্ছে দ্বিবন্ধনকে। বুঝছো কিনা দেখো কি বললাম, যে যদি একই সাথে দ্বিবন্ধন, ত্রিবন্ধন বা যত বন্ধনই থাকুক না কেন সেই ক্ষেত্রে ওই চার্টের মধ্যে যার অবস্থান উপরে থাকবে
সেটা ধরে হচ্ছে আমার নামকরণ করা লাগবে। বুঝা গেছে? তো এই চার্টের মধ্যে দ্বিবন্ধন আর একক বন্ধনের মধ্যে দ্বিবন্ধনের অবস্থান উপরে, যেহেতু দ্বিবন্ধনের অবস্থান উপরে সেহেতু আমরা নামকরণ করব দ্বিবন্ধনের নাম অনুসারে, অর্থাৎ দ্বিবন্ধনটাকে তখন আমরা কার্যকরী মূলক ধরব। যেহেতু এখানে আমি দ্বিবন্ধনটাকে কার্যকরী মূলক হিসেবে ধরবো, সেহেতু আমাকে এমন শিকলি বাছাই করতে হবে যে শিকলে দ্বিবন্ধন আছে এবং সবচেয়ে বেশি কার্বন আছে, যে শিকলে দ্বিবন্ধন আছে এবং সবচেয়ে বেশি কার্বন আছে, তাই না? তাহলে এখন খেয়াল করে দেখো, এই শিকলটার সোজা শিকলটাতে নিলে কার্বন বেশি আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, কার্বন বেশি আছে ঠিক আছে, কিন্তু সেখানে কি দ্বিবন্ধন কার্যকরীমূলক আছে? সেহেতু আমি এটাকে প্রধান শিকল নিতে পারবো না। তো এখন বাকি থাকে কোনটা? বাকি থাকে এখন কোনটা কোন? এই যে এখন একটা নিতে পারবো আমরা, এটা এটা নিতে পারবো, তাই না? তো নিলাম, আবার আরেকটা নিতে পারি হচ্ছে আমরা এরকম, এটা। এটাতে নিলেও এক দুই তিন চারটা কার্বন আসে, এটাতে নিলেও এক দুই তিন চারটা কার্বন আসে। তো এখন তুমি যেটা ইচ্ছা সেটাকেই তুমি প্রধান শিকল হিসেবে নিতে পারো, কোনো সমস্যা নেই। না বুঝতে বলো, বুঝছো এটা? এখন এটা একটু বলো, একটু বড় দেই কার্যকরীমূলক, এটা পারো কিনা। নেটে ঝামেলা করতেছে? বুঝলাম না, নেটেই সবার ঝামেলা করতেছে আজকে। তোমার কিছু হয় না না? বাড়িতে নাকি ঢাকাতে? তোমার এলাকার ওয়াইফাই এর লোকগুলো মনে হয় ভালো। আমাদের কি ফোন দেয়? তোমরা ফোন দাও নাকি বেটাই ফোন দেয়? ঢাকার ঢাকার সবগুলার অবস্থা খারাপ, আমাদের এখানে তো নেটই থাকে না। দেখো এই, হ্যাঁ গ্রামেরটা তো অপটিক্যাল ফাইবার, গ্রামেরটা তো অপটিক্যাল ফাইবার আর ঢাকার গুলা তো শেয়ার্ড লাইন, এই জন্য ঝামেলা। এখন এখানে প্রধান শিকল কোনটা বের করো? আচ্ছা আমি কই, আচ্ছা এই যে দেখো এটা একটা প্রধান শিকল। আচ্ছা আমি এটাকে 1 নাম্বার দিলাম, তোমরা বইলো কোনটা কোনটা হয় না। এটা কত নাম্বার? 2 নাম্বার হয় তাই না? আর একটা কোনটা সম্ভব? আরেকবার এটা সম্ভব, তাই না? দেখো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7, এটাতে বেশি না? এই যে 1 2 3 4 5 6 7টা হয়, আর যেভাবে গুনো না কেন 5টা 6টা হয়, তাই না? ওকে, এবার দেখো, যদি আমার একটা কার্বন থাকে, আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, দেখো তাড়াতাড়ি, যদি একটা কার্বন থাকে তাহলে সেটাকে আমরা বলবো মিথ। যদি 1 কার্বন থাকে কি বলবো? মিথ। যদি হয় অ্যালকেন তাহলে নামের শেষে এন যুক্ত করে মিথেন বানায় ফেলবো। বুঝা গেছে? যদি 2 কার্বন থাকে সেটাকে আমরা বলবো ইথ, এগুলো তো 9 পড়ছি। 3 কার্বন থাকলে সেটাকে আমরা বলবো প্রোপ। 4 নাম্বার কার্বন থাকলে হচ্ছে বিউট। 5 নাম্বার কার্বন থাকলে হচ্ছে প্যান্ট, আমার খাতায় লিখে আছে আমি লিখে দিব না। 6টা কার্বন থাকলে হচ্ছে হ্যাক্স, 7টা কার্বন থাকলে হচ্ছে হ্যাপ, 8টা কার্বন থাকলে হচ্ছে অক্ট, 9টা কার্বন থাকলে হচ্ছে নন, আর 10 থাকলে হচ্ছে ডেক। ঠিক আছে? তো এগুলা আপাতত পড়ো, এগুলো আপাতত পড়ো, তারপরে নামকরণ গুলা শিখাই, হ্যাঁ? আমি পাঠাই দিচ্ছি তোমাদেরকে। ওকে, আজকে এতটুকুই থাক, হ্যাঁ? বলো বলো। ওয়ালাইকুম সালাম, বলো বলো কি বলবা?
১৫টা কার্বন থাকলে হচ্ছে দেখো নাম আছে মনে হয়, আমার মনে নাই। ১১টা থাকলে হচ্ছে উনডেক বলে আরকি। ১৫টা কত থাকলে এটা তো জানি না।